আমি শহীদুল আলম, আলোকচিত্রী, লেখক। আমি ছবি তোলা শুরু করি অনেক বছর আগে, যখন একটা সিদ্ধান্ত নেই যে যদি ঔপনিবেশিকতার সাথে লড়াই করতে হয় তাহলে সবচাইতে শক্তিশালী হাতিয়ার নিয়ে লড়াই করব। এবং সেখান থেকে সাথে যেই জিনিসটা করা হয় সেটা একটা আলোকচিত্র সংগঠন দাঁড় করাই, দৃক নামে, যেটার মাধ্যমে আমাদের দেশের গল্পকারদের গল্প, আমাদের গল্প যাতে আমরা নিজেরাই বলতে পারি সেটা করার একটা কাঠামো দাঁড় করানো হয়। সেটা করতে গিয়ে তার সাথে তখন ভাবছি যে লড়াই যদি করতে হয় তাহলে তো সৈনিক দরকার, এবং সৈনিক যেহেতু দরকার সেই সৈনিক তৈরি করার প্রয়োজন রয়েছে। এবং সেটা করতে গিয়ে তখন একটা স্কুল দাঁড় করাই, পাঠশালা নামে একটা আলোকচিত্র সংগঠন। এবং দৃক এবং এই আলোকচিত্র সংগঠন দুটো মিলিয়ে আমরা যখন কাজ করছি তখন আবার আমাদের কাজকে আন্তর্জাতিক মহলে পৌঁছানোর এবং তাদের কাজকে আমাদের সাথে পরিচিত করার একটা প্রয়োজন বোধ করি। কাজে 2000 সনে ছবি মেলা নামে একটা ফেস্টিভ্যাল দাঁড় করাই। তারপরে আমরা আরেকটা জিনিস ভাবি যে আমাদের দেশে যেই পরিবর্তনটা এসেছে ততক্ষণে, এই পরিবর্তনটা সারা পৃথিবীতেই আনার দরকার। এবং সারা পৃথিবীতে যেই আলোকচিত্রীরা অবহেলিত প্রান্তিক, তাদের জন্য একটা কাঠামো দাঁড় করানো হয়, সেটা মেজরিটি ওয়ার্ল্ড। এই 4টা প্রতিষ্ঠান এখনো চলছে এবং এই 4টার মাধ্যমে আমরা এক ধরনের একটা লড়াই চালিয়ে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে, ঔপনিবেশিকতার বিরুদ্ধে। এবং যেখানে আমরা অন্যায় দেখি সে অন্যায়কে প্রতিহত করার একটা চেষ্টা। সেটার সূত্র ধরেই আমি নিজে এবং আমার চারিপাশে যারা ছিল তারা সবাই, বিশেষ করে ইসরায়েলের যেই হিংস্রতা, প্যালেস্তাইনের প্রতি যেই অন্যায়, সেটাকে প্রশ্ন করার একটা চেষ্টা করি। এবং তখন অনেক বছর আগে আমরা প্রথমে একটা প্রদর্শনী করি তাদের জন্য, অর্থ জোগাড় করার জন্য, সেটা তাদের কাছে পৌঁছে দেই। কিন্তু তারপর থেকে আগ্রাসন যখন চলছে, আরও বেড়ে উঠছে, তখন আমরা আর কীভাবে প্রতিহত করা যায় সেটা ভাবি। এবং ইদানিং যেই আগ্রাসন চলছে সেখানে অনেক রকমের কথা চলছে, অনেক প্রতিশ্রুতি লোকে দিচ্ছে, অনেক বিশ্লেষণ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আগ্রাসন তো থামছে না। প্রতিদিন নিরীহ মানুষ, নারী, পুরুষ, শিশু, প্রধানত শিশুকে হত্যা করা হচ্ছে। সেটার ক্ষেত্রে আমরা যখন দেখি যে আর কিছুই কাজ করছে না, তখন আমি নিজে অবশ্য অনেক আগেই 2010 থেকে আমি ফ্লোটিলায় যোগ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই বছর তো না, গত বছর প্রথম আমি ফ্লোটিলায় যোগ দিই। এবং সেটার পরে আমরা ঠিক করি যে আরও বড় করে, আরও মানুষকে নিয়ে এবং বাংলাদেশের একটা নৌকা নিয়ে আমরা ফ্লোটিলায় যাব। সেটারই এখন চেষ্টা চলছে। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক কষ্ট করে বাবা মা আমাকে বিদেশে পাঠিয়েছেন, কিন্তু বিদেশে পড়ানোর মতন সামর্থ্য তাদের ছিল না। কাজে আমি কামলাগিরি করি, ম্যাথরগিরি করি, কামলাগিরি করি এবং কোনোভাবে নিজের পড়াশোনার খরচ চালাই। স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের যা আকাঙ্ক্ষা থাকে, আমার বাবা মারও তাই ছিল। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হব এবং পিএইচডি করার সময় সেই চিন্তাই ছিল। কিন্তু সেটা চলাকালীন লন্ডন বিশ্ববিদ্যালয়ে তখন পিএইচডি করছি, আমি বাম রাজনীতির সাথে সম্পৃক্ত হই, সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির সাথে অনেক আন্দোলনে যুক্ত হই, অনেক রকমের লড়াইয়ের সাথে যুক্ত থাকি। এবং তখন আমি দেখতে পাই আলোকচিত্রকে কী শক্তিশালীভাবে তারা ব্যবহার করছে তাদের লড়াইয়ের হাতিয়ার হিসেবে। এবং তখন আমি দেশে ফিরে গিয়ে আরেকজন রসায়নবিদ হওয়ার চাইতে আলোকচিত্রী হওয়াটা অনেক বেশি কাজের হবে মনে করি। এবং লন্ডনে থাকতেই আমি আলোকচিত্র চর্চা শুরু করি এবং পেশাজীবী হিসেবেও তখন লন্ডনে আলোকচিত্রী হিসেবে কাজ করি। ফিরে এসে আলোকচিত্রী হতে চাইবো সেটা তো আছেই, কিন্তু কে আমাকে নেবে? আমাকে চেনে না, আমার পত্রিকার কোনো অভিজ্ঞতা নেই। কাজেই তখন অল্প কয়েকজন ব্যবসায়ীদের সাথে একটা কোম্পানি চালু করি এবং তার একটা স্টুডিও দাঁড় করাই। তখন বিজ্ঞাপন সংস্থার সাথে অন্যান্যভাবে কাজ করি,
কিন্তু সেটার সাথে সাথে এরশাদ বিরোধী আন্দোলনের ছবি আমি তোলা শুরু করি। তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সাথে কাজ করতে থাকি এবং ওটা আমার ব্যক্তিগত কাজ হিসেবে দাঁড়ায়। তো সেটা করতে করতে একটা সময় আমার সাংবাদিক হিসেবে, ফটো সাংবাদিক হিসেবে একটা পরিচিতি দাঁড়ায় এবং পাঠশালা শুরু করার সময় অন্যদেরও সেই সুযোগগুলি তৈরি করে দেই। এখন আমি মোটামুটি ওটার জন্যই পরিচিত। আমার সেই আগের যে বিজ্ঞাপন সংস্থার সাথে যেই কাজ করতাম, ফ্যাশন কাজ করতাম, কর্পোরেট যেই কাজ করতাম, সেগুলি এখন আর বহু দূরে চলে গেছে। এখন আমি আমার রাজনৈতিক কাজ, আমার বৈপ্লবিক কাজ, আমার সামাজিক মূল্যবোধের সাথে সম্পৃক্ত যেই সকল কাজ, সেটাই আমার প্রধান কাজ। আমি আলোকচিত্রী, কিন্তু সেটা মুখ্য বিষয় না। আমি আন্দোলনকারী, আমি এক ধরনের স্বপ্ন দেখি, এক ধরনের পৃথিবী দেখতে চাই, বৈষম্যহীন একটা সমাজ আমার আকাঙ্ক্ষা। সেটার করার ক্ষেত্রে যেই হাতিয়ার প্রয়োজন সেই হাতিয়ার আমি তুলে নিয়েছি। যখন আলোকচিত্র শুরু করি ৮০ সনে, তখন অন্যান্য হাতিয়ার তেমন ছিল না, এটাই স্পষ্টভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল। আজকে যদি শুরু করতাম, আজকে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, আজকে হয়তো এআই নিয়ে কাজ করতাম, অন্যান্য ধরনের জিনিসও করতাম, যদিও আলোকচিত্র এখনও খুবই শক্তিশালী। কিন্তু হাতিয়ারটা বিষয় না, কেন হাতিয়ারটা হাতে নিয়েছি সেটা বিষয়, এবং সেই কারণেই আমি যেটা করি। এবং সেটা করতে গিয়ে বাধা বিপত্তি হয়েছে, আমি তো মনে করি সেটাই স্বাভাবিক। যদি লড়াই করতে হয় তাহলে শক্তিশালীদের বিরুদ্ধে লড়াই করতে হলে তারা আমার পেছনে লাগবে, সেটাই তো স্বাভাবিক। বরং তারা যদি আমার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতো, তাহলে হয়তো আমি নিজেকে প্রশ্ন করতাম, তাহলে আমি ভুল কী করছি। এবং সেটা করতে গিয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছে, বিএনপি সরকারের সময় 6টা চাকুর আঘাত পেয়েছি, হাসিনা সরকার আমাকে নির্যাতন করেছে, জেলে দিয়েছে, এটাই স্বাভাবিক। এখন সরকার বদলেছে, কিন্তু সত্যিকার অর্থে সেটার কারণে আমার অবস্থা যে বদলে যাবে রাতারাতি তা বোধহয় না। এই সরকারও একটা সময় আমাকে প্রশ্ন করাই শুরু করবে, তারাও হয়তো আমার উপর এক সময় চড়া হবে। আমার যেটা কাজ আমি সেটাই করে যাই। এবং এটা শুধু বাংলাদেশে না, আমাকে অ্যারেস্ট করা হয়েছে চায়নাতে, ভারতে, আফগানিস্তানে, ইসরায়েলে, বাংলাদেশে তো বটেই। ক্ষমতাশালীদের সাথে লড়াই করতে হলে এই নিপীড়ন চলবে, এটা মেনেই নিতে হয়, মেনে নিয়েই সংগ্রাম করছি। আমাকে যখন আক্রমণ করা হয় তখন মুখ নাক থেকে রক্ত পড়ে আমার পাঞ্জাবি ভিজে গিয়েছিল। তো সেটা পরের দিন যখন আমাকে আদালতে নিয়ে যাবে, তখন ওদের হঠাৎ টনক নড়ল যে এটা দেখলে হয়তো সমস্যা হবে। তারা কিন্তু আমার সেই পাঞ্জাবিটা খুলে ধুয়ে আবার আমাকে পরিয়েছিল। যদিও সেই পাঞ্জাবি পরা ছিলাম, রক্তের দাগ তখন অনেকটা মুছে গিয়েছিল, সেই পাঞ্জাবি তাদের হাতেই রয়েছে। কিন্তু আমি আদালতে গিয়ে যা যা হয়েছিল সবই বলেছিলাম। এবং আদালতের কাজ, কেউ যদি অভিযোগ করে যে তার বিরুদ্ধে অত্যাচার করা হয়েছে, তাহলে সেটার অনুসন্ধান করা, সেটা তারা করেনি। আমাদের দেশে আদালত তো সরকারের থেকে ভিন্ন খুব বেশি থাকে না, সরকারের আদেশ অনুযায়ী চলে। কিন্তু আমি বলেছি, প্রকাশ্যে বলেছি বলে জনগণ সেটা জানে। এবং আজকে এত বছর পরে আপনারা এই প্রশ্নগুলি করছেন, শুধু সেটা না, আরও অনেকে অনেক রকম প্রশ্ন করছে। এবং সত্যিকার অর্থে অনেকগুলি মানুষ তখন ওই লড়াই আমাদের সাথে ছিল, সেই কারণেই লড়াইটা সার্থক হয়েছিল। সাহস আমার খুব বেশি ছিল আমি মনে করি না। সত্যিকার অর্থে আমি যা বলেছিলাম সেটাই তো বলার কথা, সবার মুখে তাই ছিল, কেউ প্রকাশ্যে হয়তো বলেনি। আমি বলবো, আমার সাহসের কথা না বলে অন্যদের নীরবতার কথা বলা দরকার। নিপীড়ক সরকার তখনই নিপীড়ক হিসেবে সার্থক হয় যখন সাধারণ মানুষ চুপ থাকে, নীরব থাকে।
আমাদের দেশের অনেক মানুষ যাদের কথা বলার দরকার ছিল, আমাদের দেশের শিল্পী, আমাদের দেশের সাংবাদিক, আমাদের দেশের বুদ্ধিজীবী, আমাদের দেশের প্রভাবশালী মানুষজন অনেক দিন নীরব ছিল, অনেক সময় নীরব ছিল। সেই কারণেই এরকম একটা নিপীড়ক সরকার এই নিপীড়ন করে পার পেয়ে গেছে। এটা আমরা আশা করি আর হবে না। আমি আশা করি লোকজন সেই সাহসটা পাবে। এবং আমি সাহসের কথা যদি বলি, আসল সাহস কার সেটা বলি। আমাকে অপহরণ করার পরে আমাদের থেকে সবাই দূরে থাকতো। আমাদের বড় বড় কোম্পানি যারা আমাদের সাথে যুক্ত ছিল তারা তো বটেই, তার বাইরে অনেকেই। এক অর্থে আমি তখন অচ্যুত ছিলাম। আমি আমাদের নতুন অফিস থেকে একদিন বেরোচ্ছি, তখন একজন নারী, গরিব নারী দেখে মনে হয়, তার কোলে একটা ছোট্ট নবজাত শিশু, বাচ্চাটাকে আমার কাছে এনে বলল, ওর মাথায় হাত দিয়ে একটু দোয়া করেন, ও যেন বড় হলে আপনার মতো সাহসী হয়। যেখানে প্রভাবশালী ব্যক্তিরা সব আমার থেকে দূরে থেকেছে, সেখানে ওই গরিব নারী কিন্তু কাছে এসে প্রকাশ্যে আমার কাছে দাঁড়িয়েছেন, তার সন্তান যাতে ওরকম সাহসী হয় সেটা দোয়া চেয়েছেন। সেইখানেই সাহস। এবং আমাদের দেশের সত্যিকার অর্থে সাহসী মানুষ আমাদের সাধারণ জনগণ। আমরা 24-এ বিশাল একটা অভ্যুত্থান দেখেছি, ছাত্রছাত্রীরা লড়াই করেছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লড়াই করেছে, কিন্তু তার সাথে লড়াই করেছে আমাদের দেশের রিকশাওয়ালা, আমাদের দেশের সাধারণ শ্রমিক, আমাদের দেশের টোকাইরা। তারাই বেশি মারা গেছে, তারাই বেশি শ্রম দিয়েছে, তাদের ত্যাগেই আমরা আজকে এই বাংলাদেশ পেয়েছি। তাদের সাহস আমরা ভুলে যাই। আমার মতন মানুষ টেলিভিশনের সামনে দাঁড়ায়, আমাদের লোকে বাহবা দেয়, তাদেরকে বাহবা দেওয়া হয় না। সত্যিকার অর্থে সাহস তাদেরই। আমি ফ্লোটিলায় যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেই। অনেকভাবে যোগাযোগ করতে চেষ্টা করি, সহজ ছিল না। আমি নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির জন্য গিয়েছিলাম। তখন খোঁজ পাই যে একটা ফ্লোটিলা যাচ্ছে, যেটা সাংবাদিকদের জন্য এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। তখন ওদের সাথে যোগাযোগ করে সেটায় যাওয়ার একটা ব্যবস্থা করা হয়। সেটাও কাকতালি বলবো, কারণ ওদের বাছাই পর্বটা বেশ জটিল, কিন্তু আমাকে তারা চিনতো, জানতো বলে আমাকে গ্রহণ করে। কিন্তু আমার যাওয়াটা সহজ ছিল না, কারণ তখন আমার দেশে ফিরতে হবে, আমার পরিবার জানাতে হবে, বন্ধুবান্ধবদের জানাতে হবে, তাদের অনুমতিও নেওয়ার প্রয়োজন ছিল। কাজে আমি দেশে ফিরি, তাদের সাথে কথা বলি, তাদের কি হবে, আমি না থাকলে আদৌ ফিরবো কিনা সেটা জানি না। কাজে সেই সিদ্ধান্তগুলি যৌথভাবে আমরা নেই। তো তারপরে যাওয়াটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল না। ওরকম একটা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার চাইতে বড় কিছু নেই আমি জানতাম। আমার সাথে যারা, তারাও সেটা জানতেন। কাজে সকলের আশীর্বাদ নিয়ে, দেশবাসীর আশীর্বাদ নিয়েই আমি গিয়েছি। কিন্তু যাবার পরে কি ঘটতে পারে সেটা যেমন জানতাম, আবার এই সুযোগটাকে কাজেও লাগাতে চেয়েছি। কারণ তার আগে কোনো বাংলাদেশি ফ্লোটিলায় যায়নি। দুজন বাংলাদেশি কিন্তু ব্রিটিশ নাগরিক যাওয়ার চেষ্টা করেছিলেন। একজন গিয়েও ছিলেন, একজন কিছু দূর গিয়ে ফিরে যান। তাদের কথা আমি জেনেছি, কিন্তু বাংলাদেশি নাগরিক হিসেবে আর কেউ যায়নি। তা আমি মনে করেছিলাম আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, আমি 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি। এবং এই প্রতিনিধিত্ব করা যদি হয়, তাহলে আবু সঈদের চাইতে বেশি কে হতে পারে আমার মাথায় আসেনি। যেই মানুষটা সত্যিকার অর্থে আমাদের এই সাহস জুগিয়েছে, যেই মানুষের কারণে আমরা সবাই এভাবে রাস্তায় নামতে পেরেছি। এবং আমি সত্যি মনে করি আবু সঈদ, মুগ্ধ, এরকম যারা ছিল, তাদের সংগ্রামের কারণেই আমরা শেখ হাসিনাকে ভাগাতে পেরেছি আমাদের দেশের জন্য। কাজেই আমাদের বাংলাদেশি পতাকা এবং আবু সঈদ, এই দুটোই আমার প্রতীক হিসাবে ঠিক হবে মনে করেছিলাম, এবং সেই কারণেই সেটা সাথে নিয়ে যাই। কি হতে পারে আমরা আগে জানতাম,
এবং সেটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের অপহরণ করলে কি হবে, আমাদেরকে যদি শারীরিকভাবে নির্যাতন করা হয় কি হবে, আমাদের ধরে নেওয়ার পরে আদালতে গেলে কি হবে, অনেকগুলি জিনিসের প্রস্তুতি আমরা নিয়েছিলাম। কিন্তু সব কিছু তার এই হিসাব অনুযায়ী চলে না। একদিন অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম, কারণ আমি ছিলাম সেই জাহাজের অফিসিয়াল আলোকচিত্রী এবং সকলের ছবি আমি নিয়ে সেগুলিকে আপলোড করেছি। বড় বড় ফাইল আপলোড করতে অনেক সময় লেগেছে। ভোর 3:30টার দিকে আমি ঘুমাতে যাই। 4:30টার দিকে ক্যাপ্টেন তখন লাউড স্পিকারে তখন জানায় যে ওরা আসছে, এটা কিন্তু মহড়া না, আসলেই আসছে। তখন আমরা উপরে উঠি। তখন তার আগে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে আমি এবং আরেকজন আলোকচিত্রী শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছবি তুলে যাব। তাই করছিলাম, কিন্তু তখন খানিকক্ষণ পরে তারা ইন্টারনেট আটকে দিচ্ছিল এবং তখন সহজে ফেসবুক লাইভ করছিলাম, সেটাও বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে দেখি আমার কপালের উপর একটা ওই লেজারের বিম আসে, গুলি করা হবে। উপরে তাকিয়ে দেখি 2টো হেলিকপ্টার, সেখান থেকে সৈনিকরা নামছে আমাদের জাহাজে। বোঝা গেল যে সময় আর নেই। তখন আমি আমার ফোন এবং ল্যাপটপ দুটোকে সমুদ্রে ফেলে দিই, কারণ তার মধ্যে অনেক তথ্য ছিল যেগুলি আমি ইসরায়েলিদের হাতে পড়ুক সেটা চাইনি। তারপরে তারা তো আমাদের ধরে, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। আমরা জানতাম কি হতে যাচ্ছে, কি হতে পারে, এবং আমরা তারপরেও এই প্রতিবাদ যে পৃথিবীর অনেকের কাছে পৌঁছে গেছে সেটা জানতাম, এবং আমরা অপহৃত হওয়ার পরেও লোকজন যে আমাদের পাশে দাঁড়াবে সেটাও জানতাম, এবং সেই লড়াইতে আরও অনেকে যুক্ত হবে সেই বিশ্বাসটাও আমাদের ছিল। কাজেই কিছুটা আতঙ্ক তো ছিলই, কি হতে পারে সেটা যেমন জানতাম না, আবার কি করা দরকার এবং আমি যে একা না সেটাও জানা ছিল। কাজেই সাহস আমরা হারাইনি। এবং জেলে আমাদের যখন রাখা হয়, সেখানে আমাদের দলের একজন ইটালীয় ভিক্ষু, তার কিছুদিন আগে স্টেন্ট পড়ানো হয়েছিল, তার ওষুধ দরকার, সেই ওষুধ দিচ্ছিল না বলে আমরা প্রতিবাদ করব ঠিক করি। আমরা তো নিরস্ত্র, আমরা জেলের মধ্যে, আমাদের প্রতিবাদ করার আর কিছু নেই। আমরা তখন একসাথে সকলে মিলে প্রতিবাদী গান গাই, এবং সেই গান তারা সামাল দিতে পারেনি। তারাই আমি মনে করি ভীত ছিল, এবং আমাদেরই শক্তি বেশি ছিল। সেই শক্তি এখনো বহন করি। বাংলাদেশের সংবিধান এটা অবশ্যই বলে যে পৃথিবীর যে কোনো জায়গায় নিপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াবো। শুধু তাই না, আমাদের ধর্ম তাই বলে, আমাদের মানবতা তাই বলে, এবং এই পর্যায়ে এর চাইতে বড় মানবাধিকারের লঙ্ঘন কোথাও হচ্ছে আমার জানা নেই। সেখানে যে যার মতন করে প্রতিবাদ করবে। সকলের যে ফ্লোটিলায় যেতে হবে তা নিশ্চয়ই না, সকলের সেই সামর্থ্য আছে তাও না, কিন্তু যে যেরকম পারে তার অবদান রাখা উচিত। কেউ গান গেয়ে হয়তো যোগ দেবে, কেউ ছবি এঁকে হয়তো যোগ দেবে, কেউ লিখবে, কেউ প্রচার করবে, কেউ অর্থ যোগান দেবে, কেউ সাথে থাকবে, কেউ ওষুধ দেবে, কেউ হয়তো ফ্লোটিলায় যাবে সাংবাদিক হিসাবে, কন্টেন্ট প্রোভাইডার হিসাবে, স্বাস্থ্যকর্মী হিসাবে, যে যেভাবে পারে। কিন্তু এটা একটা সম্মিলিত প্রয়াস, এবং সত্যিকার অর্থে এটা আমাকে বা আর কাউকে আলাদাভাবে দেখার দরকার নেই। আমরা সকলে মিলেই লড়াই করছি, এক একজন এক একভাবে করছে। আমি এটাই শুধু বলতে চাই বাংলাদেশের সকলের, যে এরকম একটা অন্যায়ের ক্ষেত্রে আমি নীরব থাকব, তা যদি হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশে যেরকম নিপীড়ন চলেছে, পৃথিবীতে যেই ধরনের নিপীড়ন চলছে, সেটার আমরাও অংশীদার হব। আমাদের নীরবতাই আমাদের অংশীদার করে দেবে। সেই নীরবতার দোষ যাতে আমাদের উপর না পড়ে, আজকে শুধু না, পরের প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের সন্তানদের সন্তান একদিন যাতে আমাদের প্রশ্ন না করে এরকম একটা অন্যায় হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে। এবং সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে, আজকেই সেটা দেওয়া দরকার। আমাদের দেশের সাধারণ মানুষ অসাধারণ। এটা আমরা কয়েকজন হয়তো আমাদের পরিচিতি বেশি, নামধাম বেশি,
কিন্তু আগে যেটা কথাটা বলেছিলাম, ওই সেই নারী তার নবজাত শিশু নিয়ে যেই সাহস দেখিয়েছিল, আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই সাহসই দেখায়। এবং যখন যা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের সময় তাই করেছে, 2024-এ সেটা করেছে, আমাদের দেশের মানুষ কিন্তু সংগ্রাম করে গেছে, করে যাচ্ছে। আমি তাদের উপর বিশ্বাস রাখি। আমাদের 18 কোটি মানুষের প্রত্যেকে একই রকম হবে আমি মনে হয়তো করি না, কিন্তু অধিকাংশ মানুষ সাধারণ মানুষ এবং তারাই সাহসী। আমি সত্যিই বিশ্বাস করি তার আমার সামনে আছে। আমি ফিরে আসার পর একদিন সাইকেল চালিয়ে যাচ্ছি, একজন ভদ্রলোক, সাদেক আলী নাম, সিএনজি চালক, আমার সাইকেলটাকে ওভারটেক করে জিজ্ঞেস করলো, আপনি না ফ্লোটিলায় গিয়েছিলেন? আমি বলাতে সে আমার পিছন পিছন এসে এক জায়গায় থামে, তারপরে বলে আমিও আপনার সাথে যাব। এবং সত্যিকার অর্থেই আমি মনে করি সেই সিএনজি চালক এবং আরও অনেকেই সেভাবেই যাবে, সেভাবেই যেতে চায়। এবং এত ভয় আছে, এত রিস্ক আছে জানা সত্ত্বেও নিজের খরচে তারা যেতে চায়, সেই ত্যাগ তারা করতে রাজি আছে। আমি সেটা সত্যিই বিশ্বাস করি। সকলে একসাথে থাকবে, সকলে জাহাজে তো যাওয়া সম্ভব না, কিন্তু সকলে যে যুক্ত, সকলে যে সম্পৃক্ত, সেটা আমি আসলেই বিশ্বাস করি। আমাদের যখন অপহরণ করে তারপরে শারীরিক নির্যাতন করা হয়, আমাদেরকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে অনেকক্ষণ রাখা হয়, তারপরে বিভিন্নভাবে এক একজনকে এক একভাবে কারো উপর চড়া হয় বেশি, কারো উপরে কম হয়। কুকুর, গালাগালি তো বটেই, আমাদের হাত কড়া পরানো, শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা, এগুলি যেমন হয় সেগুলি আমরা জানতাম হতে পারে, সেগুলি আমরা সামাল দিতে পারবো জানতাম, কিন্তু আমার দেশের পাসপোর্ট নিয়ে যখন মাটিতে ছুঁড়ে ফেলে তখন যেই রাগটা হয় অন্য কিছুতে হয়তো সেরকম রাগ হয়নি। এবং এই অন্যায়, এই অপমানের প্রতিশোধ আমি নেব, অবশ্যই নেব, সেই প্রতিজ্ঞা আমি করি। সেই প্রতিজ্ঞাও এইবার আবার যাওয়ার পেছনে একটা ভূমিকা পালন করছে। আমরা গতবার যখন গিয়েছিলাম তখন আমরা সবচাইতে বড় জাহাজে গিয়েছিলাম। সাধারণ ফ্লোটিলার নৌকাগুলি ছোট, 8-10 জন নেয়, আমাদেরটায় প্রায় 100 জন ছিল এবং অনেক বড় জাহাজ ছিল। সেটাতে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, কারণ আমরা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী মিলে, অনেকে মিলে একটা দলগতভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। এবার আমরা হিসাব করে দেখলাম যে সেরকমভাবে যদি আমরা করি তাহলে একটা জাহাজকে তারা অপহরণ করলেই কিন্তু তাদের কাজটা সহজ হয়ে যায়। শত্রুর জন্য সহজ করে দেওয়া কোনো কাজের জিনিস না। কাজে আমরা ইচ্ছা করেই ঠিক করেছি এবার প্রায় 100টা নৌকা যাবে এবং আমাদের প্রত্যেকটার পেছনে তাদের আলাদা আলাদাভাবে অভিযান চালাতে হবে। শুধু তাই না, আমরা যদিও এবার বাংলাদেশি পতাকা উড়িয়ে একটা জাহাজ নেব, শুধু একটা জাহাজে শুধু বাংলাদেশি থাকবে তা চাই না, কারণ ইসরায়েলিদের তো আমি চিনি, যদি তাই হয় তাহলে ওই জাহাজটাকে হয়তো উড়িয়ে দেবে। আমরা কনশাস, যেই জাহাজে এর আগে গিয়েছিলাম সেটার উপরে কিন্তু 2 বার ড্রোন হামলা হয়েছিল, আমরা সেটা মেরামত করে আবার গিয়েছি। এবার শুধু বাংলাদেশি হলে সেটাকে উড়িয়ে দিলে সেটাকে ঠেকানোর মতন, প্রতিবাদ করার মতনও খুব বেশি মানুষ থাকবে না। কাজে আমরা প্রত্যেকটা বাহনে বিভিন্ন দেশের মানুষকে রাখতে চাই, তাতে আন্দোলনটায় অনেকে সম্পৃক্ত থাকবে এবং যদি আক্রমণ করা হয় তাহলে অনেক জায়গার থেকে প্রতিবাদ আসবে, সেটাও আমরা আশা করি। সেইভাবেই আমরা এগোচ্ছি। তবে এবার আমরা গতবারের অভিজ্ঞতার কারণে কোন কোন জায়গায় তারা সুযোগ পেয়েছিল সেগুলি মাথায় রেখে আমরা ভিন্ন কৌশলও অবলম্বন করছি এবং আপনাদের সাথে আজকে এখন যে কথাগুলি বলছি সেগুলি সেটার অংশ। আপনারাও এটা অংশীদার হবেন, আপনারাও লড়াইয়ে থাকবেন, আপনারাও প্রচার করবেন, আপনারাও প্রতিবাদ করবেন, আপনারা এক অর্থে এই 100টা নৌযানে আপনারাও থাকবেন আমি বিশ্বাস করি। তরুণদের একটা খুব বড় সুযোগ রয়েছে, তারা নির্ভীক। যাদের বয়স বেশি তারা সাধারণত অনেক কথা ভাবে, চিন্তা করে, পিছপা হয়, যদি কিছু হয়, যদি কেউ কিছু বলে, অনেক রকমের প্রশ্ন তাদের জাগে। নবীনদের
সাহস অনেক বেশি। এই সাহসটা কাজে লাগানো দরকার। এই সাহসটা তাদের শক্তি দেয় এবং আমাদের দেশে সত্যিকার অর্থে নবীনরা দেখাতে পেরেছে, যেখানে এত বড় এত রাজনৈতিক দল সংগ্রাম করে এরকম স্বৈরাচারকে হটাতে পারেনি, সেখানে আমাদের নবীনরা সেটা পেরেছে। এটাই তো একটা উদাহরণ। আমরা যদি আমাদের নিজেদের দেশে নিপীড়কদের সরাতে পারি, তাহলে নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে পৃথিবীতেও আমরা নিপীড়কদের সরাতে পারি। এবং আমার মনে হয় আমাদের নবীনরা সেই উদাহরণ হয়ে থাকবে, অন্যদের সাহস যোগাবে এবং সারা পৃথিবীতে যাতে নবীনরা বিপ্লব আনতে পারে সেই জায়গায় আমরা আসব। বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা যে আমাদের একজন শহীদুল আলম আছেন। আমি মনে করি বাংলাদেশে বহু শহীদুল আলম আছে। শহীদুল আলম একজন পুরুষ, বহু নারীও সেরকম আছে এবং তারাই লড়াই করে, তারাই লড়াকু। প্রত্যেকের হয়তো সেই পরিচিতি নেই। গ্রামে গঞ্জে গেলে আপনি অনেককে পাবেন যারা অসাধারণ কাজ করছে, অসাধারণ ত্যাগ করছে, অসাধারণ লড়াই করছে। তাদের সকলকে আমি অনুসরণ করার কথা বলছি এবং তারা সকলে জেগে উঠুক সেটাই আমি চাই। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে যে বহু শহীদুল আলম সেটাই আমি দেখতে চাই। প্রত্যেকের ভূমিকা আছে, যে যার মতন করে কাজ করতে পারে। আপনি একজন ছাত্র হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন, একজন লেখক হতে পারেন, একজন সাংবাদিক হতে পারেন, একজন ডাক্তার হতে পারেন। যার যেখান থেকে ভূমিকা রাখার সুযোগ আছে তার রাখা দরকার। প্রত্যেকে ফ্লোটিলায় থাকতে পারবে তা সত্য না, সকলের যে ভিসা আছে সেটাও সত্য না, সকলে যে এই এত খরচ করে ওই পর্যন্ত যাবেন সেটাও সত্য না। দায়িত্ব এক একজনের এক এক রকমের। কাজেই প্রত্যেকের একই যে সমাধান তা আমি বলবো না, একই উপায়ে তার যুক্ত হতে হবে সেটা আমি বলছি না। কিন্তু প্রথমে আমরা যে সকলে মিলে একটা বিরাট আন্দোলনে যুক্ত সেই জিনিসটা মনে রাখা দরকার এবং যার যেখানে যেভাবে সম্ভব ভূমিকা রাখা দরকার। এবং যেই জিনিসটা করা দরকার সেটা আমাদের সরকার যাতে ভিন্ন ভূমিকা রাখে, আমার সরকারও যাতে সাহসী হয়ে যায়, আমাদের সরকার যাতে এই আমেরিকা ইসরায়েলের কারণে পিছপা না হয়, ভয় না পায়, সেই জিনিসটা করা দরকার। এবং আমাদের নিজেদের সারাক্ষণ নিজেদের ক্ষমতাশালীদের প্রশ্ন করার প্রয়োজন রয়েছে যাতে তারা কখনো গাদ্দারি না করতে পারে। আবু সাইদ আজকে দেখতে পেলে সে তার শার্ট আমার পরা তা ভাবতো না, সে নিজে ফ্লোটিলায় আসতো। শহীদুল আলম শুধু না, আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, যেখানে আমাদের সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে, তাদের সন্তানরা নিরাপদে বড় হতে পারে, তাদের সন্তানরা পড়াশোনা করতে পারে, নিজেদের বিকাশ হতে পারে, তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারে। এবং যেই স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন সকল বাংলাদেশিদের জন্য, মুষ্টিমেয় কয়েকজনের জন্য না। এবং সেই বাংলাদেশ আসলেই হওয়া সম্ভব এবং বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, সেটা আমি বিশ্বাস করি।